নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। ফুরফুরার ইফতার পার্টিতে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে এক গুচ্ছ উপহার। পলিটেকনিক কলেজ, বাস স্ট্যান্ড এবং 100 বেডের একটি হাসপাতাল হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। বছর ঘুরলেই বিধানসভা ভোট, 26-এর আগে নয়া সমীকরণ। এবার রমজান মাসে ফুরফুরা শরীফে সরকারি উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়েছে, আর সেই ইফতারে যোগ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, পীরজাদাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। সম্প্রতি, শান্তি, ঐক্য। সোমবার বিকেলে ফুরফুরা শরীফে ইফতারে যোগ দিয়ে সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ফুরফুরায় যাওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীদের একাংশ। এদিন তাঁদেরও জবাব দেন মুখ্যমন্ত্রী। আগে আমি খুব আসতাম, আকবর আলী খান্দেকার আমাকে অনেকবার নিয়ে এসছে, 15-16 বার এসছি আমি। কাজে এটা আমার কাছে নতুন কিছু নয়। খারাপ লাগে এটাই, আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ। আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না, আমি যখন পুষ্করে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন দুর্গাপুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। এদিন হুগলিতে একটি পলিটেকনিক কলেজ, বাস স্ট্যান্ড এবং 100 বেডের একটি হাসপাতাল আবু বাকারের নামে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল, যাতে ছেলেমেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে। সেটা আমি প্রসেস করব, সেটা দাদার নামে করে দেবো। হ্যাঁ, আবু বকর সিদ্দিকীর নামে। আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে, তুমি এই দুটো প্রপোজাল আমাকে দিয়ে পাঠিও। ক্ষমতায় আসার পর এই নিয়ে তৃতীয়বার ফুরফুরায় গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার নবান্নে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। ঘটনাচক্রে তিনি ফুরফুরা শরীফের একজন পীরজাদা। সেই বৈঠকের 8 দিনের মাথায় ফুরফুরায় গেলেন মুখ্যমন্ত্রী, যদিও ইফতারে ছিলেন না নওশাদ। কলকাতা টিভি। সিবিআই তদন্তে অসন্তোষ নির্যাতিতার বাবা মায়ের। আদালতে আরও তদন্তের আর্জি জানান তাঁরা। এবার বাদীপক্ষের আবেদন শুনতে পারবে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ। নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। 13ই মে শীর্ষ আদালতে মামলার পরবর্তী শুনানি। আরজিকর মামলা শুনানিতে নির্যাতিতার বাবা মার আবেদনের সাড়া দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট শুনতে পারবে এই মামলা। সোমবারের শুনানিতে জানিয়ে দিল শীর্ষ আদালত, মামলা শুনতে পারবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ। এদিন এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সন্দীপ খান্নার ডিভিশন বেঞ্চ। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে একটি আবেদন জানানো হয়। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচিও। সোমবারই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি বাগচি। প্রধান বিচারপতি তাকে শপথ বাক্য পাঠ করান। এরপরে আরজিকর মামলা শুনানির সময়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে ছিলেন তিনি। এছাড়া বিচারপতি সঞ্জয় কুমারও ছিলেন ওই বেঞ্চে। সুপ্রিম কোর্টে আরজিকর মামলাটি এর আগে শুনানির জন্য উঠেছিল গত 29শে জানুয়ারি। তার প্রায় 1.5 মাস পরে ফের মামলাটি উঠল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খান্নার এজলাসে। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ বসতে শুরু হয় আরজিকর মামলা। মামলায় প্রধান বিচারপতি বলেন, আমরা এই নিয়ে কোনো মন্তব্য করব না। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মামলা শুনতে পারে। প্যারেন্টসদের প্লিটা গ্রান্ট করে দিলেন আর বললেন যে হাইকোর্ট এই ম্যাটারটা ফার্দার ইনভেস্টিগেশন আর সিবিআর ইনভেস্টিগেশন আর সাপ্লিমেন্টারি চার্জশিটটা সুপারভাইজ করতে পারেন। সুপ্রিম কোর্টে যে বিচারাধীন আরজিকরের মূল মামলাটি, সেই মামলাটি আজ শুনানির জন্য মুলতবি হয়ে যায়। আগামী 13ই মে এই মামলার পরবর্তী শুনানির
দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সহ 3 বিচারপতির বেঞ্চ। মূলত আগামী 13ই মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার অবসরের দিন ধার্য রয়েছে। ক্যামেরায় মিন্ময় চক্রবর্তীর সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত। যাদবপুর কাণ্ডের 17 দিন পর বিশ্ববিদ্যালয় উপাচার্য তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। সাংবাদিক বৈঠকে এসে তিনি একাধিক বিষয়ে আলোকপাত করেন। অসুস্থতার পর বিশ্ববিদ্যালয়ে ফিরলেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত। কাজে যোগ দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। গত কয়েকদিন যে পরীক্ষাগুলি বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়নি সেই পরীক্ষা ফের নেওয়ার বিষয়ে পরীক্ষা কমিটির সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য। এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভাস্কর গুপ্ত। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি ও ব্যারাক তৈরি করার জন্য কর্মসমিতির বৈঠকে বিষয়টি তোলা হবে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে। বিভিন্ন বডিগুলো রয়েছে, ফাইনালি এক্সিকিউটিভ কাউন্সিল তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে, সুতরাং এখন বলা কঠিন। কর্মসমিতির বৈঠকের বিষয়ে ওই দিনের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, সরকারের অনুমতির ভিত্তিতেই এই বৈঠক হবে। যে অস্থায়ী উপাচার্যকে ইসি ডাকতে গেলে, মাত্র আমাকে যে রাখতে গেলে পরে সরকারি অনুমতি নিতে হয়। আমরা এমনিতেই ইসি আমরা সামগ্রিক পরিস্থিতি যেটা বলছেন সেই ব্যাপারে আলোচনার জন্য অনেক কিছুতে, মানে সামগ্রিক পরিস্থিতি নিশ্চয়ই ওটাও অংশ, যেটা এক্ষুনি বললেন পুলিশের, আমরা তো সরকারের কাছে আমরা অবশ্যই একটা অনুমতি চাইবই, তারপরে দেখা যাবে সরকার কখন অনুমতি দিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে, সরকারকেও বিষয়টি বারংবার জানানো হয়েছে বলেও মন্তব্য উপাচার্যের। নির্বাচনের বিষয় এটা আমরা একাধিকবার চিঠি দিয়েছি, নীতিগতভাবে অবশ্যই আমরা সম্পূর্ণ তো এটা মনে করি হওয়া উচিত, এটা প্রকৃত সমর্থন থাকে। সুতরাং আগেও যেমন আমরা জানিয়েছি, আমাদের এই সরকারের কাছে আমরা জানিয়েছি যে অনুমতিটা দেওয়া হোক এবং ব্যবস্থা করা হোক। আমরা মনে করছি সেটা একটা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সহায়ক হবে। এই যে অচল অবস্থা, তার জন্য যে পরীক্ষাগুলি একেবারেই নেওয়া সম্ভব হয়নি, সেই নিয়ে তিনি এক্সামিনেশন কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন এবং বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা দ্রুত কেটে যাক, স্বাভাবিকতায় ফিরুক বিশ্ববিদ্যালয়, সেটি চাইছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। আরও সংকটে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুনের শোকজের জবাবে খুশি নয় তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। আর কোনো চিঠি দেওয়া হবে না, এবার সরাসরি শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে উপস্থিত হওয়ার নির্দেশ শোভনদেব চট্টোপাধ্যায়ের। আরও সংকটে ভরতপুরের তৃণমূল বিধায়ক। হুমায়ুনের জবাবে খুশি নয় শৃঙ্খলা রক্ষা কমিটি। বিতর্কই যেন তার ইউএসপি। দলের নিয়ম ভেঙে বারবার বিতর্ক তৈরি করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। প্রকাশ্যে অবাঞ্ছিত মন্তব্য করায় তাকে শোকজ করে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। আর সেই শোকজের জবাবে সন্তুষ্ট নয় শৃঙ্খলা রক্ষা কমিটি, তাই আর কোনো চিঠি নয়। মঙ্গলবার সরাসরি শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজির হওয়ার নির্দেশ শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়ের। আমি যতক্ষণ দলে আছি আমাকে তো দলের শৃঙ্খলাকে সম্মান করতেই হবে, আর দলের শৃঙ্খলাকে সম্মান করি বলে তো বিধানসভার ভেতরে কোনো কথা না বলেও বিধানসভার যে ডিসিপ্লিনারি কমিটি, কারণ পার্লামেন্টের একটা আছে, বিধানসভায় একটা আছে, আর দলীয় রাজ্য স্তরে একটা আছে, তা আমাকে দুবার শোকজ তো আমাকে বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি করেছে। তা আমি বিধানসভার অনিল দে কোন ফাউলটা করেছি বা কোন শৃঙ্খলা ভঙ্গটা করেছি তার চিঠিতে তো এক লাইনও লেখা নাই, তাহলে আমি আবার কি বলবো? কেউ স্যাটিসফাইড নই, এই উত্তরটা আমাদেরকে স্যাটিসফাই করতে পারেনি। সেই হিসেবে আমরা ওকে ঠিক করেছি আগামীকালই ওকে ঢেকে পড়াবো এখানে এবং ওকে কালকে কিছু স্ট্রিকচার দেওয়া হবে। সেটা আমি আগাম বলছি না কি দেওয়া হবে না হবে, ওকে কিছু স্ট্রিকচার দেওয়া হবে আগামীকাল আমার ঘরেতেই। এই চারজনই থাকবো আমরা, ডিসিপ্লিনারি কমিটি, আমি কনভেনার এবং বাকি সবাই যারা আছে এরা থাকবে। ডেকে পাঠিয়ে আমরা ওকে যাবো, বলবো দলের কিছু নির্দেশ আছে আমরা সেইভাবে। দলীয় সূত্রে খবর, হুমায়ুনের বক্তব্যে সন্তুষ্ট না হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে দল। জানা গেছে তাকে কড়া নির্দেশ দেওয়া হতে পারে। তার আচরণ সম্পর্কে দলের অভিমতও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে। কলকাতা টিভি।
গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। জেলা স্তরের সংগঠনে বিশেষ নজর দিতে চায় কংগ্রেস। দলীয় সূত্রে জানা যাচ্ছে, দেশের সমস্ত জেলা নেতৃত্বকে নিয়ে সম্মেলন করার পরিকল্পনা নিয়েছে এআইসিসি। আগামী এপ্রিলে আহমেদাবাদে কংগ্রেসের অধিবেশন, তারপরেই দেশের 788 জেলার সভাপতিকে দিল্লিতে ডেকে সম্মেলন করবে কংগ্রেস হাইকমান্ড। এক দশক বাদে গত লোকসভা ভোটে কিছুটা সাফল্য মিলেছিল কংগ্রেসের, যার সুবাদে বিরোধী দলনেতার পদ ফিরে পায় তারা। কিন্তু হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র নির্বাচনে ভরাডুবির ফলে সামগ্রিকভাবে বেশ কিছুটা চাপে পড়ে গিয়েছে কংগ্রেস। এই পরিস্থিতিতে এআইসিসি দলের সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করতে গিয়ে জেলা স্তরের দিকে নজর দিয়েছে। কংগ্রেস সূত্রের মতে, দলের রাজনৈতিক লাইন সঠিক থাকলেও তাকে জনতার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ত্রুটি রয়ে গিয়েছে। তাই সংগঠনের স্নায়ুকেন্দ্র যে জেলা সংগঠন, তাকে পুনর্গঠনেই জোর দিতে চাইছে হাইকমান্ড। বেলগাভিতে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গে জেলা স্তরের সংগঠন মজবুত করার ব্যাপারে জোর দেন। তার জেরেই সর্বভারতীয় জেলা নেতৃত্বকে নিয়ে সম্মেলনের ভাবনা শুরু হয়েছিল। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট জেলার সংখ্যা 788। সব জেলার সভাপতিকে দিল্লিতে ডেকে সম্মেলন করবে এআইসিসি। 2009 সালে লোকসভা ভোটের আগে এই মাপের সম্মেলন করেছিল কংগ্রেস। 1.5 দশক আগে হওয়া ওই সর্বভারতীয় জেলা সম্মেলনের পর ঘটনাচক্রে লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার দ্বিতীয় দফার জন্য ক্ষমতায় বসেছিল। আগামী 8 ও 9 এপ্রিল আহমেদাবাদে বসতে চলেছে কংগ্রেসের অধিবেশন। তার আগেই জেলা নেতৃত্বকে ডেকে সভা করার পরিকল্পনা থাকলেও সময়াভাবে তা সম্ভব হচ্ছে না। তাই কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশনের পরেই দিল্লিতে ওই সম্মেলনের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। কলকাতা টিভি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জেলে অসমের কংগ্রেস মুখপাত্র হেমন্ত জয়রাম তরজা তুঙ্গে। রিতম সিং 13 মার্চ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন, তা নিয়েই বিতর্ক এবং গ্রেফতারি। অসমের কংগ্রেস মুখপাত্রের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্ক। লখিমপুর জেলা পুলিশের হাতে গ্রেফতার অসমের কংগ্রেস মুখপাত্র। শনিবার গ্রেফতার হয়েছেন কংগ্রেসের অসম ইউনিটের মুখপাত্র রিতম সিং। এই ঘটনাকে সামনে রেখেই তরজায় নেমেছে কংগ্রেস বিজেপি। এই গ্রেফতারির তীব্র নিন্দা করেছেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এই ঘটনাকে জঘন্য বলে ব্যাখ্যা করেছেন তিনি। জয়রামের মন্তব্যকে তুলে ধরে পাল্টা একহাত নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, একজন দলিত মহিলার স্বামী সম্পর্কে যা বলা হয়েছে তা আসলে ওই মহিলারই অপমান। রিতমের গ্রেফতারিকে সামনে রেখে হাত ও পদ্ম শিবিরের সোশ্যাল তরজা তুঙ্গে। রিতম সিং 13 মার্চ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে লেখা ছিল, 2021 সালের একটি ধর্ষণ মামলায় 3 জনের শাস্তি ঘোষণা করে আদালত। 2 জনকে 20 বছরের কারাদণ্ড, 1 জনকে 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়। যারা কালপ্রিট তারা শাস্তি পেয়েছে। কিন্তু মন্ত্রী বা বিধায়করা যখন এই ধরনের ঘটনায় অভিযুক্ত হন, বিচার কি একই রকম হয়? সেই পোস্টে বিধায়ক মানব ডেকা, ভবেশ কলিতা, রাজেশ গোহিনের মতো নেতাদের নামও উল্লেখ করেন তিনি। এই পোস্টকে সামনে রেখে বিজেপি বিধায়ক মানব ডেকার স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেন। শনিবারই গ্রেফতার করা হয় কংগ্রেসের রাজ্য মুখপাত্রকে। এই গ্রেফতারের পরেই জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে হেমন্ত বিশ্ব শর্মাকে ট্যাগ করে লেখেন, মিস্টার আউটগোয়িং মুখ্যমন্ত্রী আসল ঘটনা ঘোরানোর চেষ্টা করবেন না। আসল ঘটনাটা হেনস্থা ও পুলিশি ক্ষমতার অপব্যবহার, বিনাশকালে বুদ্ধিনাশ। রিতমের বাড়ির সামনে যখন পুলিশে ছয়লাভ, তখন তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, কোনো ওয়ারেন্ট বা নোটিশ ছাড়াই তার বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ। কলকাতা টিভি। দলের কর্মীদের ভরসা নেই। অগত্যা আগামী বছরের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে পেশাদার সংস্থা নিয়োগ করল বঙ্গ বিজেপি। পেশাদার ভোট কুশলী সংস্থা নিয়োগ করে 2021 সালে বিধানসভায় বড়সড় সাফল্য পায় তৃণমূল। সেই দৃষ্টান্ত অনুসরণ করেই এবার পেশাদার পরামর্শদাতা সংস্থা নিয়োগের পথে বিজেপিও। দলের রাজ্য থেকে জেলা, এমনকি মণ্ডল স্তর পর্যন্ত রন্ধ্রে রন্ধ্রে গোষ্ঠী বিবাদে জর্জরিত রাজ্য বিজেপি। গত বিধানসভা ভোটে হারের পর থেকে এ পর্যন্ত ভোটের ময়দানে বিজেপির ব্যর্থতা অব্যাহত। পরিস্থিতি মোকাবিলায় আর বর্তমান দলীয় কর্মীদের ওপর আস্থা রাখতে পারছে না রাজ্য বিজেপি নেতৃত্ব। তাই পেশাদার সংস্থা নিয়োগ করেছে পদ্ম শিবির। সবেতন কর্মী নিয়োগ থেকে যাবতীয় সমীক্ষা করে রাজ্য নেতৃত্বকে নানা বিষয় সুপারিশ করবে ওই সংস্থা। কর্মী পদে আবেদনকারীকে হিন্দুত্ববাদে আস্থাশীল হতেই হবে। প্রার্থীর বয়স অনধিক 35 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক।
কম্পিউটারে MS অফিস ও এক্সেল জানা আবশ্যক। ল্যাপটপ ও গুগল ব্যবহারে অভ্যস্ত হতে হবে। নিজস্ব স্মার্ট মোবাইল ও বাইক বা স্কুটার থাকতে হবে। মাসিক বেতন 35,000 টাকা। RSS এর কর্মীরা অগ্রাধিকার পাবেন, কিন্তু অন্যান্য হিন্দু সংগঠনের সদস্যরাও আবেদন করতে পারবেন। বিজেপির গায়ে বহিরাগত তকমা পড়তে পারে এই আশঙ্কায় ওই সংস্থা রাজ্য থেকেই কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে। বঙ্গের বিজেপি নেতৃত্বের ধারণা 21-এর ভোটে তৃণমূলের সাফল্যে বড় ভূমিকা নিয়েছিল ভোট কুশলী তথা পরামর্শদাতা সংস্থা। তৃণমূলের পথে অনুসরণ করতে চায় বিজেপি। তাদের নিয়োগ করা সংস্থার কর্মীদের কাজ হবে তৃণমূল স্তর থেকে তথ্য সংগ্রহ। তার ভিত্তিতে এলাকা ভিত্তিক মানুষের অভাব অভিযোগ চাহিদার স্বরূপ জানা যাবে। ভোটের রণকৌশল স্থির করতে ওইসব তথ্য ও সংস্থার পরামর্শ কাজে লাগাতে চায় বিজেপি। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় আরো একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আবাস যোজনা নিয়ে বৈঠক, বকেয়া মেটাতে চলতি মাসেই ডাক বঙ্গের প্রতিনিধিদের। আবাস খাতে পাওনা নিয়ে আলোচনা চায় শিবরাজের মন্ত্রক। সংসদীয় স্থায়ী কমিটির সক্রিয়তার পরেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। কেন্দ্র টাকা দিচ্ছে না, আবাসের টাকা পাচ্ছে না বাংলার মানুষ। এই অভিযোগে হামেশাই রাজ্য রাজনীতি সরগরম। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে রাজ্যের বকেয়া টাকা সংক্রান্ত ফাইল গত 4 মাস ধরে পড়ে রয়েছে শিবরাজ সিং চৌহানের কাছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে বাংলার ন্যায্য বকেয়া 7,888 কোটি টাকা। এই টাকা মেটানো নিয়ে চলতি মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। সূত্রের দাবি 18 থেকে 25 মার্চের মধ্যে দিল্লিতে বৈঠক। বাংলার পঞ্চায়েত বিভাগের শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় কৃষি এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সূত্রের খবর, শিবরাজ সিং চৌহান নিজে গোটা ফাইল খতিয়ে দেখেছেন এবং তারই নির্দেশে রাজ্য সরকারের তরফে ইউটিলাইজেশন সার্টিফিকেট সহ যেসব নথি পাঠানো হয়েছে সেগুলিও খতিয়ে দেখেছেন কেন্দ্রীয় মন্ত্রকের শীর্ষ আমলারা। রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার দিল্লিতে বৈঠকে যোগ দিতে রাজি আছেন। দিন কয়েক আগেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতি রাজ মন্ত্রকের অধীনস্থ সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট জমা পড়েছে সংসদে। এই রিপোর্টেই 100 দিনের কাজের প্রকল্প, মনরেগা, আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী সড়ক যোজনা খাতে বাংলার বকেয়া বিপুল পরিমাণ টাকা আটকে রাখার জন্য কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করা হয়েছে। দ্রুত ন্যায্য বকেয়া মিটিয়ে দেওয়ার ওপরেও জোর দেওয়া হয়েছে কমিটির রিপোর্টে। সংসদীয় স্থায়ী কমিটির সক্রিয়তার পরেই নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। কলকাতা টিভি। সময় আর একটা বিরতির, সঙ্গে থাকুন। তোমার সকল ইচ্ছে আমারও হলো এখন, মুশকিল পথে আমি তো। প্রোটিন, ফাইবার আর প্রাণ শক্তিতে ভরা আমন্ড প্রতিদিন। মাসের অপেক্ষা শেষ। মহাকাশ থেকে ফিরছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। ফেরার আগে মহাকাশ থেকে ভিডিও বার্তাও দিয়েছেন সুনিতা বুচরা। ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ককে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও বার্তা শেয়ার করেছেন ইলন মাস্ক। সুনিতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণ প্রকাশ করেছে নাসা। ভারতীয় সময় বুধবার ভোর 3:30 নাগাদ ফ্লোরিডা উপকূলে নামবে সুনিতা সহ 4 মহাকাশচারী। শীঘ্রই ফিরছি, মহাকাশ থেকে বার্তা সুনিতার। ট্রাম্প মাস্ককে ধন্যবাদ বুচের। 8 দিনের সফরে মহাকাশে পাড়ি দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ওখানেই আটকে পড়েন সুনিতা বুচরা। তখন থেকেই কার্যত অনিশ্চিত হয়ে পড়ে তাঁদের পৃথিবীতে ফেরা। দেখতে দেখতে 9 মাস পার। ইতিমধ্যেই তাঁদের একাধিকবার পৃথিবীতে ফেরানোর চেষ্টা করা হলেও সেই মিশন বারবার পিছিয়ে যায়। অবশেষে সুনিতা বুচদের ফেরাতে ISS-এ পৌঁছে গিয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান। তারপরেই শুরু হয়েছে কাউন্টডাউন। দীর্ঘ 9 মাস পর পৃথিবীতে ফিরছেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোররা। পৃথিবীতে ফেরার আনন্দে আত্মহারা 2 মহাকাশচারী। মহাকাশ থেকেই দিয়েছেন ভিডিও বার্তা। ভিডিও প্রকাশ করেছে মাস্ক নিজে। We're coming back before long, so don't make all those plans without me. We'll be back before too long. I can tell you at the outset, all of us have the utmost respect for Mr. Musk, and obviously respect and admiration for our President of the United States.
Donald Trump. We appreciate them. We appreciate all that they do for us, for human spaceflight, for our nation. And we're thankful that they are in the positions they're in. রবিবার সকালে মহাকাশ স্টেশনে পৌঁছেছে স্পেসএক্সের ড্রাগন যান। তাতে ছিলেন নাসার অ্যান ম্যাকলেন, নিকোল আয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। আগামী কিছুদিন মহাকাশ পরিচালনার দায়িত্বে থাকবেন 4 মহাকাশচারী। তাদের মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দেন সুনিতা বুচরা। স্পেসএক্সের যানে পৃথিবীতে ফিরছেন সুনিতা বুচ ছাড়াও নাসার নিক হক এবং রুশ নভোশ্চর আলেকজান্ডার গোরবুনেভ। নাসার তথ্য অনুযায়ী সুনিতা বুচদের নিয়ে ফ্লোরিডা উপকূলে অবতরণ করবে ইলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযান। অবতরণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচারিত হবে মার্কিন গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে। সুনিতা বুচদের প্রত্যাবর্তন দেখতে সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব। কলকাতা টিভি। দীর্ঘ 9 মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরছেন সুনিতা বুচরা। পৃথিবীতে অবতরণের পর তার আগের মতোই থাকবেন নাকি শারীরিক সমস্যার সম্মুখীন হবেন সেই নিয়ে উদ্বেগ চরমে। চিকিৎসকরা মনে করছেন দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে পৃথিবীতে ফেরার পর সুনিতা বুচদের নানা রকম শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে। তবে চিকিৎসকরা বলছেন কয়েক সপ্তাহ পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। পৃথিবীতে ফেরার পর মূলত যে রোগগুলির সম্মুখীন হতে পারেন 2 মহাকাশচারী, দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে হাঁটা চলা বন্ধ ছিল, ফলে পায়ের তলার শক্ত চামড়া নরম হয়ে যাওয়ার সম্ভাবনা। এর জেরে পৃথিবীতে ফিরে হাঁটতে গিয়ে ব্যথা অনুভব করতে পারেন মহাকাশচারীরা। পা ফেলতে গেলেও কষ্ট হতে পারে। নাসার তথ্য অনুযায়ী প্রতি মাসে মহাকাশচারীদের ওজন বহনকারী হাড় প্রায় 1% ঘনত্ব হারায়, যা অনেক ক্ষেত্রে স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। মহাকর্ষের অভাবে রক্ত প্রবাহের স্বাভাবিক গতিবিধি বদলে যায়, রক্ত জমাট বাঁধার সম্ভাবনাও থাকে, রক্তচাপও ওঠানামা হতে পারে। দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে চোখের আকৃতিও পরিবর্তিত হয় মহাকাশচারীদের। পৃথিবীতে ফেরার পর স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরতে সময় লাগে, এমনকি দুর্বল হয়ে যেতে পারে দৃষ্টি। পৃথিবীর বায়ুমণ্ডল ও চৌম্বকীয় ক্ষেত্র মানবদেহকে রক্ষা করে, কিন্তু মহাকাশে এ ধরনের প্রতিরক্ষা নেই। ফলে মহাকাশচারীরা উচ্চমাত্রার রেডিয়েশনের মুখে পড়েন, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। জানা গেছে পৃথিবীতে ফিরিয়ে আনার পর সম্পূর্ণভাবে আইসোলেশনে রাখা হবে সুনিতা ও বুচকে। একটা দীর্ঘ সময় তাঁদের হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই চলাফেরা করতে পারবেন না তাঁরা। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।